আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ হতে পারে যেসব আলোচনা। আরো জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে সমর্থনে ঘোষণা সেনা প্রধানের। জানিয়ে দিব আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না, বলছে চরমনায়ের পীর। এদিকে সিন্ডিকেটের কবলে ইলিশ ধরাছোঁয়ার বাইরে দাম, জেলা থেকে ভক্তা কয়েক হাত ঘুরে দর নাগালের বাইরে। সর্বশেষ জানিয়ে দিব ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ উত্তেজনা বৃদ্ধি, আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এবং আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, এই বৈঠকে বাড়ছে নিহতের সংখ্যা। এদিকে লেবাননে গেছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূতাবাস। এদিকে লেবাননে বিস্ফোরণের পর ইরানি বিপ্লবী সর্বশেষ সম্পর্ক নতুন উচ্চতায় সব নিতে কাজ শুরু করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্কে ভবিষ্যতে কোথাও নিত্যতান সহযোগিতার বিষয় চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দীর্ঘ 25 বছর পর দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 2000 সালের ঢাকা সফরে এসেছিল মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সে সময় দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। সেই সময় ক্লিনটনের ঢাকা সফরের পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছিলেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট সাধারণ স্বল্প সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে যান এবং কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। সেখানে ইউনূসের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানের। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জো বাইডেন মধ্যকার বৈঠকটি দুই দেশের সম্পর্ক জোরদার এবং বিশ্ব ঢাকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বার্তা পাবে বলে মনে করছে বিশ্লেষকরা আর বলছে, বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে জনপ্রিয় এবং পরিচিত এক মুখ। তার কুটুরিং এর মাধ্যমে দরিদ্র দূরকরণীয় তত্ত্ব আজ বিশ্বব্যাপী সমাদৃত। তিনি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভাষণ দিয়েছেন সিনেটর সহ অন্যান্য রাষ্ট্রের আইনসভায়। তবে এবারের জাতিসংঘের অধিবেশনে সম্পূর্ণ নতুন রূপে হাজির হচ্ছেন বরেণ্য এই অর্থনীতিবিদ। অন্তর্বর্তী সরকারের সমর্থন ঘোষণা সেনা প্রধানের। যাই ঘটুক না কেন, সংস্কারের কাজ সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দেওয়ার সংকল্প ব্যক্ত করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রয়টার্স জানায়, গত আগস্ট মাসের প্রথম দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সৈন্যরা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতা থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। রাজধানী ঢাকায় গতকাল এই সাক্ষাৎকার নেওয়া হয় বলে স্ট্যাটাস জানায় জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার সম্পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে দাঁড়াবো, যাই ঘটুক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। উল্লেখ্য, ইউনূস বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানগুলো অত্যাবশ্যক সংস্কার, দেশের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনার বিদায়ের অল্প কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণকারী জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্য বছর দেড়কে সময় লাগতে পারে। তিনি এ সময় ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি বলবো যে আমাদের গণতান্ত্রিক প্রতিক্রিয়ার যাওয়ার একটি সময়সীমা থাকা দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি সপ্তাহে মিলিত হন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গোলযোগের পর দেশকে অস্থিতিশীল থেকে স্থিতিশীল করার চেষ্টায় সরকারের প্রয়াসের প্রতি সামরিক বাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা একসাথে কাজ করতে পারবো, আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে চাকরির কোঠা নিয়ে শুরু হওয়া আন্দোলনে 1000-এর বেশি লোক নিহত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এটি সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। এই গোলযোগের পর ঢাকার রাস্তাগুলো এখন শান্ত হয়ে এসেছে। তবে হাসিনার সরকারের পতনের পর বেসামরিক প্রশাসনের কিছু কিছু অংশ এখনো যথাযথভাবে কাজ করছে না।
প্রায় 1,90,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনী এখনো বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশব্যাপী পদক্ষেপ জোরদার রয়েছে। ক্যারিয়ার পদাতিক বাহিনীর অফিসার ওয়াকার রয়টার্সকে বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না, বলছে চরমনায়ের পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল। আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদী যখন শপথ গ্রহণ করেন নাই, তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি, বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছেন। সোমবার বিকেলে মাদারীপুরের রাজার উপজেলার টেকেরহাট বন্দর বাস স্ট্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে দেশের মধ্যে 92% মুসলমান বাস করে, কিন্তু সেই দেশের মানুষের মধ্যে মুসলমান আলেম ওলামার স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক নীতি আদর্শ লালন করে, যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি। এই বাংলাদেশের 53 বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিজেরাই নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারোর সঙ্গে আতাত করেনি। বাংলাদেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, কিন্তু এখন এক সময় তাদের ধুতি পরে চলতে হতো, এমনকি দলিলের নামের আগে শ্রী বসানোর জন্য বাধ্য করত। 5 আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন একটা শ্রেণীর মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই সময় একটি স্বার্থলম্বী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। ওই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৌর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু সালেনুরের সভাপতির অনন্য মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম। জেলে থেকে ভোক্তা কয়েক হাত ঘুরে দর নাগালের বাইরে। ইলিশের ভরা মৌসুম এখন 5 বছর ধরে উৎপাদন বাড়ছে 2.5% হারে, তবু ইলিশের স্বাদ নিতে পারছে না সাধারণ ক্রেতারা। কারণ উচ্চ মূল্য। ভোক্তারা এজন্য অসাধু চক্র কারসাজিকে দায়ী করছে। তাদের অভিযোগে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। এই চক্র না ভাঙলে ইলিশ সাধারণ মানুষের কাছে অধরা থেকেই যাবে। সংশ্লিষ্টরা বলছে, নদী বা সাগর থেকে ইলিশ আহরণের পর ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে কয়েকটি হাত ঘরে ইলিশ প্রথমত জেলের কাছ থেকে যায় মহাজনের হাতে, এরপর আড়তদারদের হয়ে পাইকারদের কাছে, সর্বশেষ এখন খুচরা ব্যবসায়ীরা কিংবা পাড়া মহল্লার বাজারে পৌঁছায়। তখন ইলিশের দাম এমন পর্যায়ে ওঠে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। ইলিশ উৎপাদন এলাকা ব্যবসায়ীদের কেউ কেউ বলছে, প্রতিদিন অনেক ইলিশ বোঝাই ট্রাক খুলনা, যশোর ও বেনাপোলের দিকে যায়। এগুলো শেষ পর্যন্ত যেসব এলাকায় বিক্রি হয় নাকি পাচার হয় তা খতিয়ে দেখা দরকার। ঢাকার মাছের অন্যতম বড় পাইকার মার্কেট করওয়ান বাজার, এখান থেকে বিভিন্ন বাজারে মাছ যায়। গত রোব ও সোমবার এই বাজারে কয়েকটি আড়ত ঘুরে দেখা যায় ইলিশ সরবরাহ পর্যাপ্ত। সাধারণ ব্যবসায়ীরা চাঁদপুরে ইলিশ বলেও লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় থেকে ট্রাকে করে ইলিশ আসছে। বেশ কয়েকজন ব্যবসায়ী জানায়, অন্য মাছের তুলনায় ইলিশের দাম ভিন্ন হওয়ার মূল কারণ ওজন। যে ইলিশ যত বড় তার দাম তত বেশি। 1 কেজি 200 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত ওজনের ইলিশের দাম আড়তে 1450 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে এই মাছ খুচরায় 1650 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দর পাইকারি 1200 থেকে 1250 টাকা, যা খুচরায় বিক্রি হচ্ছে 1300 থেকে 1450 টাকা। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের দর পাইকারি 900 থেকে 1100 টাকা, যা খুচরা বাজারে 1100 থেকে 1550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরায় 500 থেকে 600 গ্রাম ওজনের 900 থেকে 1000 আর 300 থেকে 400 গ্রাম ওজনের ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 650 থেকে 750 টাকা দরে। পাইকারি ও খুচরা কেজিতে ব্যবধান থাকে 150 থেকে 200 টাকা। ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি। দীর্ঘ 17 বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশে পেয়েছে বিএনপি। এই সুযোগ কাজে লাগিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চায় শীর্ষ নেতৃত্ব। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 মাস পর এবার সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে দলটি। প্রথম লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ সাংগঠনিক জেলা কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় যেসব কমিটি শীর্ষ নেতৃত্বে বিরুদ্ধে বিগত আন্দোলন, নিষ্ক্রিয়তা, সাংগঠনিক অদক্ষতা এবং বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে, সেসব কমিটি ভেঙে দেওয়া
দেওয়া হবে। ইতিমধ্যে 3টি জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর মহানগর সহ আরো কয়েকটি কমিটি ভেঙে দেওয়া হতে পারে। মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে 3 বা 6 মাস মেয়াদের আহ্বায়ক কমিটি গঠন করার কথা রয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে অধীনস্থ কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে জেলার নতুন কমিটি করবে। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে 3 সাংগঠনিক শীর্ষ নেতাদের সমন্বয়ে বিভাগ ভিত্তিক টিমকে গঠন করা হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর থেকে কর্মী সভা শুরু হবে। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ মাগুরা, কুষ্টিয়া ও খুলনা জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেখানে এক আহ্বায়ক কমিটি করা হবে। সেই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অধীনস্থ সব ইউনিটের কমিটি গঠন করবে। পরে কাউন্সিলের মাধ্যমে জেলায় নতুন নেতৃত্ব ঠিক করা হবে। সূত্রমতে এখন ঢালাওভাবে মেয়াদ উত্তীর্ণ জেলা মহানগর কমিটি ভেঙে দিতে চায় না বিএনপি। কারণ হিসেবে নেতারা জানান, বিগত আন্দোলনের অনেক জেলা বা মহানগর নেতারা রাজপথে ব্যাপক সক্রিয় ছিল, জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এখন তাদের কমিটি ভেঙে দিতে তৃণমূলের ভুল বার্তা দেবে। এই জন্য যেসব মেয়াদ উত্তীর্ণ কমিটির শীর্ষ নেতাদের বিগত দিনে রাজপথে তেমন ভূমিকা ছিল না, অধীনস্থ ইউনিটের কমিটি গঠন করতে পারেনি। 5 আগস্টের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হওয়ার পর অভিযোগ রয়েছে, সেসব কমিটি দ্রুতই ভেঙে দেওয়া হবে।